জন্য একাডেমিক্স এর যে পার্টটা আছে ওটাকে আমি আজকে কথাই বলতে চাই না। টেনেমেন্ট স্কুলের ওয়েবসাইটে গেলে তুমি দেখবা সবকিছু দেয়া আছে। ওখানে ক্লাস 1 টু 12 নামে একটা সেকশন আছে। ক্লাস 1 টু 12 এ যাবা, যাওয়ার পরে তুমি ওখানে তোমার সাবজেক্টটা সিলেক্ট করবা আর শ্রেণী সিলেক্ট করবা। কেউ 9 এ হলে 9 সিলেক্ট করবা, 10 এ হলে 10 সিলেক্ট করবা। তারপর একটু আসি সি মোড়ে দাও আরো দেখুন নিচে নিচে একটু নিচে হ্যাঁ আরো দেখুন হ্যাঁ ওখানে ক্লিক করো, দেখো সবগুলো সাবজেক্ট ওখানে দেয়া আছে। সবগুলো সাবজেক্টে যেই সাবজেক্টে তোমার সমস্যা প্রেস করো, যেই টপিকের সমস্যা দেখো, ভিডিও দেখে কি করবা, পরীক্ষা দিবা। পরীক্ষা দিয়ে কি করবা, নোট করবা। নোট করে নোটগুলো আপলোড করবা কোন গ্রুপে? 10 minutes to live। এই দেখো এই গ্রুপটাতে আসলে নিচে যাও, দেখবে এই গ্রুপে সবচেয়ে আগে থাকবে নোট আপলোড করছে। তো একের পর এক নোট। আমি যেখানে ছিলাম আমি ছাগলে ছিলাম না, বাইরে আমার কিন্তু মনে আছে আমি ছিলাম সাতকায় দাঁড়িয়ে ছিলাম। দেখছো মেমোরি কি অবস্থা তোমাদের? হায় হায় আমার ছাগল বানাই দিলাম। সো সাতকায় দাঁড়িয়ে একটা এমন কাজ, যেই কাজগুলো তুমি মারা যাওয়ার পরও সব পাইতে থাকো। তুমি যদি একটা গাছ লাগায় দাও, একটা মসজিদ করে দাও, একটা মাদ্রাসা করে দাও, কাউকে কিছু শিখায় যাও, তাহলে কি হয়, তুমি মারা যাওয়ার পর ওই কাজের দ্বারা যত বেশি মানুষ উপকৃত হয় সব তোমার ডান কাঁধে আগে হইতে থাকে না? তার মানে বুঝছো আমি কি পরিমাণ আমি এসে যে তোমাদেরকে শিখাচ্ছি, সেখানে তুমি এটা করবা, 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 তারপর আবার বলছে নোট করবা। জেনারেশন অ্যাপ ডাউনলোড করে ভিডিও দেখে নোট করে আবার আপলোড করবা। তোমাদের মাধ্যমে আবার লাখ লাখ মানুষ শিখবে। সবগুলোর পার্সেন্টেজ সব কে পাবে? খেলাটা বুঝছো? আমার খেলাটা বুঝছো? এই খেলাটা মানুষ বুঝে না। কেন যে বুঝে না এটা আমি বুঝি না। তোমরা কি বুঝছো? আমার কাছে মনে হয় যে আমি যত জায়গায় যাই, যত মানুষকে শিখাই দিই, এই বাচ্চারা তো যে অনেক বড় হয়, রাইট? আমার অনেক ছাত্রছাত্রী আছে যে এখন অনেক বড় বড় মানুষ হয়ে গেছে, অনেক জায়গায় কাজ করে, বিসিএস টিসিএস তো হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, অনেক ব্যাংকে আছে, এখন বিভিন্ন জায়গায়। আমি আপনার স্টুডেন্ট ছিলাম, অনেক খুশি হয়ে গেল। আমি আসলে চিনি না, কারণ অনলাইন ক্লাসে ওদের চেহারাগুলো দেখি না। তাতে একবার লাইভ ক্লাসে আমার নাম দিয়েছিলেন, আপনার কি মনে আছে? এবার আমি তো অনেক লাইভ ক্লাস দিয়েছিলাম, একবার অনেকগুলো নাম বলছিলাম মনে রে। বাট ও যখন এটা বলে, ভাই আমি হাসিব, আমি আপনার ওই লাইভ ক্লাসে ছিলাম, আপনার নাম ছিল, আমার খুব ভালো লাগে। তখন যদি আমার মনে থাকে না, আমি বললাম ও হ্যাঁ হ্যাঁ তখন ওরও ভালো লাগে, আমারও ভালো লাগে। এইটার যে আনন্দটা, এটা কল্পনা করা যায় না। তুমি কি জানো, তোমার যে কোনো সাকসেসে তোমার বাবা মার পরে সব থেকে বেশি খুশি কে হয়? শিক্ষক। তার কারণ হলো ওখানে আনকন্ডিশনাল একটা কানেকশন তৈরি হয়। এবং পৃথিবীর সব টিচার, এবং এটা শুধুমাত্র একটাই পেশা আছে যেই পেশার মানুষ চায় যে তার ছাত্রছাত্রীরা তার থেকেও বেটার হোক। তার কারণ হলো তার ছাত্রছাত্রী যখন তাকেও ছাপিয়ে যায়, তখন টিচার গর্ব করে বলে যে জানো আমার স্টুডেন্ট আমি বলেছিলাম তো ভালো লাগে। আবার আমি সবসময় হিসেবে বলি যে লোকজন আসলে বলে যে তোমরা আইমান সাদিকের মতো হয়, জীবনও না, তোমরা আমার থেকে আরো অনেক বেটার হবা। আমি তোমাদের সময় থাকতে আমার হাতে কি এত অপরচুনিটি ছিল, আর আমাদের মোবাইল ছিল। আমি মোবাইল পাইছি ইউনিভার্সিটিতে এসে, তার আগে আব্বুর বাসায় টিএনটি ফোন ছিল, টিএনটি মানে কথা বলে ভয় পাইতাম, বুঝছো? কারণ হলো আমার ড্রয়িং রুমেও ছিল একটা, বেডরুমেও ছিল না, আর্মি টিএনটি লাইন। তো ড্রয়িং রুম থেকে কথা বলতে গেলে আব্বু যদি তুলে আব্বু শুনতে পারতো। দোস্ত পড়ালেখা করতেছিলাম, আজকে রাতের ভালো ছবি থেকে আব্বু শুনেন, হ্যাঁ আমার রুমে আসো এখন। তোমরা এদের থেকে অনেক আগে গেছো, তো তোমরা আমার থেকে আরো ইনশাআল্লাহ অনেক অনেক বেটার হবা, অ্যাবসলিউটলি। সো এখন তোমরা চিন্তা করো, এই যে বেটার হবা, এটার তো কয়েকটা জিনিস করা লাগবে। তোমরা যদি নিজেদের বেটারমেন্টের জন্য কাজ করো, অটোমেটিক্যালি কি বেটার হয়ে যাবে? না, বেটার তো হয় না, ঠিক না? আজকে আমি তোমাদেরকে কয়েকটা জিনিসের ব্যাপারে আইডিয়া দিতে চাই, যে জিনিসগুলো তোমরা তোমাদের লাইফে ইমপ্লিমেন্ট করলে তোমাদের এখনকার যে স্কিলটা আছে
তার থেকে অনেকটুকু বেটার হতে পারবে। ফার্স্ট অফ অল এখানে অনেকে আছে যারা কোনো না কোনো স্কিল পারে, কেউ হয়তো বা গ্রাফিক ডিজাইনিং পারে, কেউ হয়তো বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারে, কেউ ডিজিটাল মার্কেটিং পারে, কেউ হয়তো বা এসইও এর কাজ পারে, কেউ হয়তো বা ভিডিও এডিটিং পারে, কেউ অ্যানিমেশন পারে, কেউ ভিডিও প্রোডাকশনের কাজ করতে পারে, পারে না? পারে। যেমন এই ইভেন্ট হয়েছে, ইভেন্টের এখানে পোস্টার বা ব্যানার কেউ না কেউ ডিজাইন করেছে, রাইট? ইভেন্টের প্রমোশনের কাজ কেউ না কেউ করেছে। এই যে কাজগুলো আছে এখন কিন্তু পৃথিবী অনেক কানেক্টেড হয়ে গেছে। তুমি যদি একটা কাজ পারো, এই কাজটা শুধুমাত্র কক্সবাজারে আরেকজনের জন্য করতে হবে এমন কোনো কথা নেই। তুমি কিন্তু এটা অনেক বিদেশের বহু দূরের মানুষের জন্য করতে পারো। এবং এই জিনিসটার নাম কি? ডিজিটাল ফ্রিল্যান্সিং। এই জিনিসটার নাম কি? ফ্রিল্যান্সিং। যে বাইরের মানুষ কাজ দিবে, তুমি এই কাজটা পারো, তুমি এই কাজটা করে টাকা ইনকাম করতে পারো, পারো না? পারি। এবং টাকা কিভাবে আসে? টাকা আসে না ডলারে আসে? ডলারে আসে। ডলারে আসে। ডলারের দাম কি হয়েছে? বেড়ে গেছে না? বেড়ে গেছে। 100 টাকা দাম, $1 সমান 95 টাকা প্রায়। তুমি যদি 100 টাকা কোনো মার্কেটে ধরে নাও 100 টাকা ধরে নাও, ধরি $1 ইকুয়াল টু 100 টাকা। সো বাইরের দেশে এরকম ডিজাইন গুলো তোমাকে এরকম হয় $5 থেকে $10 পর্যন্ত দেয়। আরো ভালো ভালো হায়ার স্কিলস এর কাজ করলে আরো বেশি টাকা দেয়। তো তুমি যদি একটা কাজ করলা $10 পাইলা, তার মানে $10 ইকুয়াল কত? 1000 টাকা। তুমি যদি এই কাজটা রেগুলার করো তাহলে একটা ডিজাইন করতে গেলে 1 ঘন্টার বেশি সময় লাগবে না। সো তুমি যদি কিছুদিন এই কাজ প্র্যাকটিস করো, একটা সময় প্রায় তোমার 1 ঘন্টা বা 2 ঘন্টার সময় দিয়ে $10 মানে 1000 টাকা ইনকাম করতে পারো না? ধরে নাও তুমি দিনে একটা কাজই করো আর বাকি টাইম চিল করো, প্রতিদিন 1000 টাকা করে পাইলো, মাসে তুমি কিন্তু কত টাকা করতে পারো? 30,000 টাকা। এবং বাংলাদেশে তোমাদের বয়সী না, তোমাদের থেকেও ছোট, আমি অনেক গল্প শুনি, ক্লাস 6, 7, 8 এর বাচ্চারা ফ্রিল্যান্সিং করে। ওইদিন দেখতেছিলাম এক ছেলে ক্লাস 8 এ পড়ে, গ্রামে থাকে। ওর ওই গ্রামে আর কোথাও কেউ কম্পিউটারই ইউজ করে না। ওর ল্যাপটপ আছে, ওর বাবা ঢাকা থেকে সব করে ল্যাপটপ পাঠিয়েছে। ওই ল্যাপটপ দিয়ে ইন্টারনেট নেয়, মোবাইল ইন্টারনেট দিয়ে ওয়াইফাই চালায় ল্যাপটপের মধ্যে। মোবাইলে নেয়, হটস্পট করে, ল্যাপটপে দেয়, ল্যাপটপ চালায়, ও ফ্রিল্যান্সিং শিখছে, এখন ফ্রিল্যান্সিং করতেছে। বিউটিফুল স্টোরি, রাইট? এই ছেলেটা যখন বড় হবে, এই যে ছেলেটার জীবনে কর্মসংস্থানের অভাবে ভুগবে না। বাংলাদেশে আমাদের এরকম অনেকে আছে যারা বেকার থাকে, কর্মসংস্থানের অভাবে থাকে। তুমি যদি একটা স্কিল আয়ত্তে পারো, একটা, তাহলে ফ্রিল্যান্সিং করতে পারবো না? একটা, অল ইউ নিড ইজ ওয়ান। এবং শুধুমাত্র যে তোমাকে গ্রাফিক ডিজাইনিং করতে হবে এমনও না, তুমি আস্তে আস্তে তুমি ডেটা এন্ট্রি কাজ করো, মানে তোমাকে ডেটা দিয়ে দিবে আর এটাকে সুন্দর করে ডেটাবেস তৈরি করো, এই কাজও কিন্তু করা যায়। ট্রান্সলেশনের কাজ করা যায়। পৃথিবীতে কয়টা ফ্রিল্যান্সিং এর মতো কাজ আছে জানো? হাজার হাজার। আমরা তো করি এই ফ্রিল্যান্সিং বলতে আমরা বুঝি গ্রাফিক ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট। এর বাইরে কিন্তু কাজ আছে। তুমি সুন্দর ইংলিশ লিখতে পারো, রাইটিং এর কাজ আছে, ট্রান্সক্রিপশনের কাজ আছে। তুমি সুন্দর করে ট্রান্সলেশনের কাজ পারো, ট্রান্সলেশনের কাজ আছে। তুমি সুন্দর করে প্যারাগ্রাফ লিখতে পারো, এসে কম্পোজিশনের কাজ আছে। তুমি পেজে মকআপ করতে পারো, ওটার কাজ আছে। তুমি মনে করো ডিজাইন একটু শিখছো, তুমি বিজনেস কার্ড বানাতে পারো, খালি বিজনেস কার্ড ডিজাইন করে $1000 পায় এরকম বাংলাদেশের মানুষ আছে। আমাদের 10 মিনিট স্কুলে একটা ইনস্ট্রাক্টর আছে, সে মান্থলি $1000 ইনকাম করে এবং তার কাজটা খালি সিম্পল, সে খালি টি-শার্ট ডিজাইন করে, দ্যাটস ইট, আর কিছু না। তার মানে কেউ খালি একটা কাজ শিখছে, কি কাজ শিখছে? টি-শার্ট ডিজাইন করা। টি-শার্ট ডিজাইন করে সে মাসে $1000 পর্যন্ত ইনকাম করতে পারে। তার মানে তোমাকে অনেক কিছু শেখা যায় না, একটা স্কিল, ইভেন একটা স্কিলও না, আমার পুরো গ্রাফিক ডিজাইন শেখা লাগবে না। শুধুমাত্র গ্রাফিক ডিজাইনিং দিয়ে তুমি খালি কার্ড, বিজনেস কার্ড বানাবা, অথবা গ্রাফিক ডিজাইনিং করে তুমি শুধুমাত্র টি-শার্ট ডিজাইন করবা, তাহলে কিন্তু তুমি ফ্রিল্যান্সিং করতে পারো। লোগো ডিজাইন, বাংলাদেশে তো অনেক আছে যারা তুমি করো, খালি লোগো ডিজাইন করো, লোগো ডিজাইন করে ফ্রিল্যান্সিং করো, রাইট? প্রমাণ ওকে কি মানে তোমাকে টাকা দিয়ে বলতে বলছি এটা? না না। তোমার নাম কি? আমার নাম হচ্ছে মহারাজ দিকানা। তুমি কি করো? আমি জব করি, জবের পাশাপাশি লেখাপড়া করি। আর ফ্রিল্যান্সিং এ কি করো? লোগো ডিজাইন। লোগো ডিজাইন তুমি কবে শিখছো? আমি শিখছি, আমি হচ্ছে একদম প্রফেশনাল
ফটোগ্রাফার জব করি, তারপরে ছোট্টখাটো বসে ওখান থেকে পরিশ্রমে কাজ করতে করতে ওখানে আমি কম্পিউটার শিখে আসছি। কম্পিউটার থেকে আমি আমার ট্রেনারকে বলছি আমি একটু লোকদের শিখবো, এখান থেকে একটু কাজ শিখছি বা এখানে আমি ফ্রিল্যান্সিং কাজ করে আমার ট্রেনিং করি। সুপার। সো ও শুধুমাত্র তুমি লোগো ডিজাইনিং করো, রাইট? এন্ড লোগো ডিজাইনিং করতেছো, কতদিন ধরে করতেছো? আমি করছি না এক বছর। ওই যে লোগো আছে, যে কোনো ধরনের দোকানে কোনো লোগো আছে, যে কোনো ধরনের আমি লোগো কাজ করে ব্যাগে হেল্প করি কোথায়। সুপার। তোমার নাম কি? আমার নাম হচ্ছে মহারাজ সিদ্দিক আলী। আমার নাম ছিল মেহরাজ, এটা আমার এই বলেন মহারাজ করে দিয়েছে। মহারাজ বলে লাগে। তো তোমার অ্যাকচুয়াল নাম হলো মেহরাজ। যে এখানে আমি বলে এই যে আমাদের কেসারে মহারাজ করে দিয়েছে, এখানে দেখা বলা নেই আর জব কেনা নেই আর ডিসপ্লেটা নেই মহারাজ হয়ে গেছে। Good story. Thank you so much. Thank you so much, মেহরাজ। তোর নাম মেহরাজ। সার্টিফিকেট লেখার সময় টিচার ওটাকে মহারাজ করে দিয়েছে। ওটা মহারাজ নামে ছিল। That's a good one. So, খেয়াল করে দেখছো? Just logo design. তোমাকে পুরো গ্রাফিক ডিজাইনের সারা সবকিছু ভালো লাগে না। খালি তুমি যদি লোগো বানাতে পারো, তুমি কাজ করতে পারো। খালি টি-শার্ট বানাতে পারো, কাজ করতে পারো। ট্রান্সলেশন কাজ করতে পারো। তো তোমরা এখানে যারা আছো সবাই একটা স্কিল আয়ত্তে পারবে না? পারবো। কয়দিন লাগে? ইনশাআল্লাহ। তুমি যদি বলো যে ভাই না 3 মাসের টাকা আমি তো চিলি করে শিখবো, 6 মাস 6 মাস পারবো তো না? একটা লোগো ডিজাইন করতে, একটা টি-শার্ট ডিজাইন করতে, ট্রান্সলেশনে কাজ করতে, বাচ্চাকাল থেকে ট্রান্সলেশন শিখতে পারবো না? তো 6 মাস সময় পেলে না একটা স্কিল আয়ত্তে আসবে না? আর ওই একটা স্কিল আয়ত্তে আসলে তারপর থেকে কি ওটা নিয়ে তুমি ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করতে পারবে না? সো আমি চাই এখানে যারা আছো তোমরা একটা স্কিল শিখে এবং কাজ শিখে। আমি রোহান থেকে এসে বলছিলাম যে কক্সবাজারে ফ্রিল্যান্সিং কেমন হয়, অবশ্যই হয় বাট অত বেশি না। তো তোমরা এখানে যতজন আছো, যে 1,500 মানুষ আছে, তোমরা যদি একটা নিয়ত করো ঠিক আছে আমি একাডেমিক কাজ তো শেষ করবোই, সাথে যে কোনো একটা স্কিল শিখবো এবং ওইটা নিয়ে ফ্রিল্যান্সিং করবো, তাহলে তোমাদের দেখা দেখি তুমি যখন সাকসেসফুল হবা, বাই দ্য ওয়ে কাজ কিন্তু সহজ না। সবাই বলে যে ওজন বলবে অনেক টাকা ইনকাম করছে, প্রথম টাকা ইনকাম করতে কিন্তু অনেক টাইম লাগে, আর একবার যখন শুরু হয়ে যায় তখন প্রসেসটা ইজি হয়ে যায়। আমাদের তো প্রচুর কোর্স আছে, 10 মিনিট স্কুলেও গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইভেন ডেটা এন্ট্রি দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করে। তহিদ ভাই আছে আপওয়ার্কের কমিউনিটি লিডার, উনি কল করে ফ্রিল্যান্সিং করে, থাকে না বাইরের দেশে কলগুলো আসে, উনি ইংলিশে কথা বলে, ওনার ইংলিশ ভালো, উনি ওটার মাধ্যমে ফ্রিল্যান্সিং করে। আর আমি বলছিলাম আমার অপরচুনিটি আছে, আপনি জানেন না এটা করা যায় ওটা করা যায়। আমাদের বললাম আমরা নতুন একটা কোর্স আনছি, সেটা কি টি-শার্ট ডিজাইন করে ফ্রিল্যান্সিং, হাজারো অপরচুনিটি। আমি চাই তোমরা এখানে যারা আছো যে কোনো একটা স্কিল শিখো এবং এই ফ্রিল্যান্সিংটা ট্রাই করো। সবাই এটা পারবা? ইনশাআল্লাহ। 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 সবাইকে কথা দিচ্ছ? ইয়েস ইয়েস। জোরে ইয়েস। ইয়েস। শাবাশ, ডান। সো এটা কিন্তু কথা দিলাম। এইবার আসি এই ফ্রিল্যান্সিং করার একটা জায়গা আছে, যে জায়গাটাতে আমরা বাঙালিরা একটু ধরা খেয়ে যাই, সেটা হলো ক্লায়েন্টের সাথে কথা বলা। ক্লায়েন্টের সাথে যখন কমিউনিকেট করতে হয়, কি বাংলায় কমিউনিকেট করতে হয় না, ধৈর্য রাখতে হবে। ক্লায়েন্টের সাথে কি করতে হবে? ধৈর্য রাখতে হবে। ধৈর্য রাখতে হবে এবং ইংলিশে কমিউনিকেট করতে হবে, রাইট? ও কি বাংলা বুঝে? না, হ্যাঁ না। বুঝে না। ও কি বুঝে? ইংলিশ বুঝে। ও যদি দেখে তুমি ইংলিশের সাথে কথাই বলতে পারতেছ না, ও কি তোমার কাজ দিবে? দিবে না। সো ফ্রিল্যান্সিং শেখার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট কি? ইংলিশটা জানা, আর অ্যাট লিস্ট ক্লায়েন্টের সাথে ইংলিশের পার্টটা, কথাবার্তা বলার ওইটুকু দক্ষতা অর্জন করা, এটাও কিন্তু মাস্ট। চিন্তা করে দেখো ইংলিশ সাবজেক্টটা কয় বছর ধরে পড়তেছো? 10, 12, 15, 14, 11। আচ্ছা 11 বছর ধরে পড়লাম, ইংলিশে কথা বলতে পারলাম না, এটা কি হইলো বলতো? এটা গেঞ্জাম হয়েছে না? এটা গেঞ্জাম হয়েছে। এই বলে গেঞ্জামটা কোথায়? চিন্তা করো বিদেশে, মনে করো ইউএসএ একটা বাচ্চা হয়েছে, ওকে 3 বছর বয়সে অনর্গল ইংলিশে কথা বলে না? বলে।
ওকে 11 বছর ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার পড়ছে না ও ইংলিশে কেমনে কথা বলে আর আমরা কেন পারি না কারণ কি জানো ইংরেজি কি একটা ভাষা ভাষার কাজ কি কমিউনিকেট করা আর আমরা ইংলিশকে নিয়েছি অ্যাজ আ সাবজেক্ট আর যেটা টার্গেট কি এ প্লাস পাওয়া তো ওই এ প্লাস পাওয়া হয়েছে বাট কমিউনিকেশনটা শেখা হয় না এর জন্য একটা কাজ করবা নিজেরা 3-4 বন্ধু মিলে একটা গ্রুপ বানাবা বুঝতে পারছো গ্রুপ বানায় কি করবা জানো নিজেরাই ইংলিশে কথা বলবা তাহলে যেটা হয় আরেক ফ্রেন্ডের সামনে যাই যদি হঠাৎ করে বলছো চল ইংলিশে একটু প্র্যাকটিস করি ও বলে ইংলিশ ফুটানি মারতে সো আমাদের টেবিলের স্কুলে আমার একজন টিচার আছে ও ছিল আমার বাড়ি মুনজারিন শহীদ ছিল ও ইংলিশে রেগুলারলি ক্লাস নেয় এখন প্রবলেম কি জানো ইংলিশ ক্লাস করলে ইংলিশ পারা যায় না ইংলিশ মুভি দেখতে হবে প্রচুর ডিস্টার্ব হয় তো তোমরা 3-4 বন্ধু মিলে কি করবে গ্রুপ বানাবা নিজস্ব জায়গায় আড্ডা মারবা ইংলিশ মুভি দেখলে হয় পরিবেশ তৈরি করবে এখানে কি হবে খেলা দেখবে জীবনে তাহলে কি হবে যে পচা গেলে আসছে তাহলে দেখবে সেটা হবে না 3 মাস পর দেখবা তোমাদের 3-4 জনেরই ইংলিশ অনেক ভালো হয়ে গেছে আর ভালো হয়ে যাওয়ার পর তোমার আশেপাশে যে মানুষগুলো তোমাকে পচাইতো ওরাই এসে বলবে তোর ইংলিশ কেমন ভালো হয়েছে তখন বলবা যে না আমাদের একটা গ্রুপ আছে এখানে আমরা ইংলিশ প্র্যাকটিস করি তখন বলবে দোস্ত আমাকে একটু তখন না আমরা কিন্তু আগে গেছি তো আরেকটু করলো তুই না বলছিলি খুব ফুটাবি হ্যাঁ আমরা অনেক ভয় পাই যে মানুষ কি বলবে রাইট মানে আমার কথাটা ঠিক হচ্ছে কি হচ্ছে না আর প্রচুর পরিমাণে হচ্ছে হেজিটেশন করা হয় আর কি মানে আপনি যে সেই সাহসটা নেন আনইজি লাগে কোথায় আনইজি লাগে ইয়েস নিজেকে কার জন্য লাগে নার্ভাস ফিল করে নিজের জন্য লাগে কিন্তু রাইট কারণ আমরাই জাজ করি মানুষ কি আমরা কিন্তু বলবে অনেক জাজমেন্টাল রাইট রাইট আমরা কিন্তু অনেক জাজমেন্টাল সো খেয়াল করে দেখছো আমরা নিজেরাই কিন্তু আমাদের নিজেদের ফ্রেন্ডদের ইমপ্রুভমেন্টের প্রতিবন্ধকতা তৈরি করি তোমার একটা ফ্রেন্ড ইংলিশে প্র্যাকটিস করা শুরু করছে তোমার অন্য ফ্রেন্ড গেলে বলে ইংলিশ তোমার এক ফ্রেন্ড আজকে মনে করে আসছে যে ও ফ্রিল্যান্সিং করে ওর এই আশেপাশে ফ্রেন্ডরা বলবে দূর বড়ি কিন্তু হয় নাকি রে এমনি বলে ধৈর্য ধরতে হয় রাইট এন্ড তুমি একটা মনে করে বিজনেস করা শুরু করছো দেখো তোমার ফ্রেন্ডরা বলে মামা ফ্রিতে দে না রাইট বলে আমার কি তোমার আর কিসের টাকা আমার ফ্রিতে দেই খেয়াল করে দেখো অনেক সময় আমাদের ফ্রেন্ডরাই আমরা যে কাজটা করতে চাই সেই কাজে প্রতিবন্ধকতা তৈরি করে এটা বড় সমস্যা এদের কারণে অ্যাডভাইস দিই তোমাদেরকে তোমার ফ্রেন্ড সার্কেল তোমার ফ্রেন্ড সার্কেল নো ডাউট তোমাদের ওদের সাথে মিশো খেলো হাঁটো গাও নাচো যা ইচ্ছা তাই করো কোনো অসুবিধা নেই বাট তুমি যে কাজটা করতে চাও যেই স্কিলটাতে বেটার হতে চাও ওই স্কিলে যে মানুষগুলো ভালো তাদের সাথে কথা বলো ও যখন ফ্রিল্যান্সিং করে ওর অন্য ফ্রেন্ড মনে করো ফ্রিল্যান্সিং করে না তাহলে ও যদি খালি ওর ফ্রেন্ডদের সাথে ঘুরে ওর জীবনে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা ডেভেলপ হবে না ওর দরকার এমন একজনের সাথে দেখা করা যেখানে ফ্রিল্যান্সিং ওর থেকে 3 ধাপ উপরে আছে তাহলে ও ইন্সপায়ার্ড হবে তাহলে ও বুঝবে যে ও আচ্ছা আরো টাকা কামানো যায় ও মনে করো $200 কামায় ও অনেক খুশি ওর ফ্রেন্ডরা এটা দিয়ে বলে মামা তুই তো মামা বড় লোক খাওয়া খাওয়া ট্রিট দে মামা ট্রিট দে রাইট ও ভাবছে যে $200 ইনকাম করে আমার একদম সিলিং ও যেদিন ওই ছেলেটার সাথে বলে মেয়ের সাথে দেখা করবে যে কিনা মাসে $500 কামায় ও সাডেনলি বুঝবে না যে ও আমি তো কেবল শুরুই করি নাই আরো পথ চলা অনেক বাকি আর যদি ওর সাথে দেখা না করে ওই ফ্রেন্ডের কাছে হবে না আমি তো আমার ফ্রেন্ডের মধ্যে সব থেকে বড় লোক আর কি লাগে $200 মামা জানো $200 এখন ডলারের দাম বাড়ছে রাইট সো তোমাদের কাজ হলো ফ্রেন্ডের সাথে থাকো বাট তুমি যে যে ফিল্ডে ডেভেলপ হতে চাও ওই ফিল্ডে বেটার যারা আছে তাদের সাথে কথা বলো তাদের সাথে কাজ করো তাদের সাথে কমিউনিকেট করো তাদের কাছে হেল্প চাও এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট
ওটা শুনছো না যে ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল দ্যাট ইউ স্পেন্ড মোস্ট টাইম উইথ। তুমি যে 5 জনের সাথে সবথেকে বেশি টাইম স্পেন্ড করো, নিচে তুমি তাদের একটা গড় হবা, রাইট? তো তুমি যদি এমন মানুষের সাথে টাইম স্পেন্ড করো যাদের ফ্রিল্যান্সিং কোনো ইচ্ছা নেই, তোমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কি ঊর্ধ্বগামী হবে না নিম্নগামী হবে? গর্ত নেমে যাবে। তুমি ইংলিশ বেটার করতে চাও, তোমার কোনো ফ্রেন্ড ইংলিশ বেটার করার ইচ্ছা নাই, তোমার গড় কি উপরে যাবে না নিচে আসবে? নিচে আসবে। তোমার এখানে অনেকে বিদেশে যেতে চাও, বিদেশে যাওয়ার জন্য কি করতে হবে? আইএলটিএস দিতে হবে। তোমার কোনো ফ্রেন্ডের আইএলটিএস নিয়ে মাথা ব্যথাই নাই, তাও যারা দিতে চায় আমরা 6 নিয়েই খুশি। তুমি আইএলটিএস এর 8 কি জীবনে পাবা? পাবা না, কারণ ওরা কথা বলতেছে আইএলটিএস এর 6 কেমনে পাওয়া যায়। তোমার 8 কি পাওয়া পসিবল না, জীবনেও না। তুমি 6.5 পেলে কিন্তু খুশি, আর আমার ফ্রেন্ডরা 6 পাইছে, আমি তো মামা 6.5, মহা খুশি। তো এই কারণে অলওয়েজ চেষ্টা করবা তোমরা যে স্কিলটা আয়ত্তে আনতে চাচ্ছ, তোমরা যে জায়গাটাতে যাইতে চাচ্ছ, তোমরা যে কাজটা করতে চাচ্ছ, ওই কাজে নিশ্চয়ই তোমাদের থেকে কিছু বেটার মানুষ আছে। আচ্ছা, ওই মানুষগুলোর সাথে কথা বলা, কানেক্ট করা, তাদের কাছ থেকে তালিম নেওয়া, তাদের কাছ থেকে অ্যাডভাইস নেওয়া। পারবা এটা করতে? পারবো ইনশাআল্লাহ। ইয়েস। আর বলো না, if you are the smartest person in the room, you're in the wrong room. মানে কি, তুমি যদি রুমে তোমার সবথেকে স্মার্টেস্ট পারসন, তাহলে রুমের বাকিদের কাছে তোমার শেখার আর কিছু বাকি থাকলো না। তার মানে তুমি কমফর্ট জোনে ঢুকে গেছো। তুমি ওই রুমে সবার থেকে স্মার্ট হয়ে খুব খুশি, হ্যাঁ আমি তো খুব স্মার্ট, কিন্তু দিন শেষে তুমি একটা পুকুরে আবদ্ধ। পুকুর থেকে যেদিন নদীতে পড়বো ওই দিন বলবো হায় 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 হায়, এই নদীতে কেমনে সাঁতরায়, এই নদীতে তো মাছ অনেক বেশি, মাছের সাইজও অনেক বড়, আমি দেখে না ছোট পুঁটি মাছ। আমার পুকুরে আমি রাজত্ব করতাম, নদীতে এসে দেখলাম যে আহা ধরাটা খেয়ে গেছি। তো আজকে থেকেই যার যে স্কিল সেট নিয়ে কাজ করার ইচ্ছা, ওই স্কিল সেট নিয়ে শিখো। এখন অনলাইনে দুনিয়া আছে, ওপেন করলে প্রচুর কোর্স আছে, প্রচুর কন্টেন্ট আছে, টেকনিক স্কুলে হাজার হাজার ফ্রি ভিডিও আছে। প্রতিদিন আমরা লাইভে যাই ইংলিশ শেখাচ্ছি, ফ্রিল্যান্সিং শেখাচ্ছি, মানে তোমাদের স্কিল ডেভেলপমেন্টের জিনিসপত্র শেখাচ্ছি। একটু শিখো, পারবো না? পারবো। ইয়েস। এই ওখানে দেখাচ্ছে রেভিশন সবগুলো কোর্স আছে, আমার যতগুলো কোর্স আছে মেজরিটি ফ্রি আছে। ফ্রি কোর্স করো, জাস্ট একটু সময় দাও, 1 ঘন্টা সময় দাও দিনে, 7 দিনে একটা কোর্স শেষ হয়ে যাবে। 3 মাস প্র্যাকটিস করো, ভালো হয়ে যাবে। আচ্ছা, করতে পারবা? ইয়েস। ইয়েস। জোরে ইয়েস। ইয়েস। শাবাশ। আচ্ছা, এরপরে নেক্সট যে জিনিসটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যারা যারা ইউনিভার্সিটিতে আছো, আমি দেখলাম যে অনেকের ইচ্ছা বিদেশ যাও। সো देयर টু প্যাথস। একটা হলো তুমি বিদেশ যেতে পারো, একটা তুমি দেশে থাকতে পারো। বিদেশ যদি যাইতে চাও তাহলে তোমার কি করতে হবে? আইএলটিএস দিতে হবে, আইএলটিএস ভালো করতে হবে, আবারও ইংলিশ। দেখছো, তুমি যদি দেশে থাকো, যদি চাকরি খুঁজো, তাহলে কি করতে হবে? ইন্টারভিউ দিতে হবে, সিভি লিখতে হবে, বাংলা না ইংলিশে? ইংলিশে। ইংলিশ। তো ইংলিশটা যদি একবার শিখে ফেলো, লাইফে অনেক ধরা কম খাবা। এই ধরাটা যেন না খাও, আমি তোমাদের জন্য এই ব্যবস্থাটা করতে চাই। তো এখন থেকে ইংলিশের প্র্যাকটিসটা শুরু করে দেওয়া ম্যান্ডেটরি। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এবার তোমাদের একটা দুঃখের কথা বলি। তোমরা প্রতি বছর ইউনিভার্সিটি থেকে কত স্টুডেন্ট বার হয়ে যাও? 6 থেকে 7 লক্ষ। বাংলাদেশে তোমরা যেসব চাকরি চাও, এই চাকরির সংখ্যা কত জানো? হ্যাঁ, চাকরির সংখ্যা কত জানো? হ্যাঁ, 10,000। আমি আবারও বলি, বাংলাদেশে প্রতি বছর গ্র্যাজুয়েট করে 6 থেকে 7 লক্ষ স্টুডেন্ট গ্র্যাজুয়েট করে, তার মানে উচ্চ শিক্ষা লাভ করে, রাইট? আর এই যে গ্র্যাজুয়েট করছে এই ছাত্রছাত্রীরা সবাই কি চাকরি চায় না? আর সবাই তো ভালো চাকরি চায়, ভালো চাকরি চায় না? আমি একটা টাকার মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করব, বেতন শুরুতেই 60,000 টাকা হবে, 50,000 টাকা হবে, তারও বেশি হবে, রাইট? আচ্ছা, এরকম জব বাংলাদেশে কি 7 লাখ আছে প্রতি বছর? তোমার কি মনে হয় এরকম জব 7,000 আছে? তাও নাই, তার থেকেও কম। হ্যাঁ, 700 নাই, 70টা আছে, 100টা আছে। মাল্টিনেশনাল কোম্পানি, এমটি প্রোগ্রাম,
খুব ভালো বেতন, রাইট? টেরিটরি ম্যানেজার হবা, শুরুতে গাড়ি পাবা, আছে কিন্তু, বাট কম আছে, শক্ত নাই, রাইট? আরো একটা আছে মানে তুমি বিসিএস দিতে পারো। এখন চিন্তা করো বিসিএস এর সিট কয়টা? প্রতি বছর বিসিএস চান্স পায় কয়জন? 2000 ম্যাক্স, মাঝে মধ্যে 1500 হয়, 1900 হয়, 2000 হয়, 1800 1900 গ্যাজেট পায়, রাইট? চিন্তা করো সরকারি চাকরি একবার এ ক্লাস তুমি না চাও আসতে হলো 2000, ধরে নাও বেসরকারি চাকরি টপ লেভেলে আছে, মনে করো আরো বেশি আছে 5000, 5000 সর্বসাকুল্যে যোগ করে তুমি যে জায়গায় যেতে চাও সেরকম সিট আছে কত? 10000। গ্রাজুয়েট করছে কত? 6 থেকে 7 লাখ। সো 10000 ডিভাইডেড বাই 7 লাখ, ম্যাথটা করছো কি পরিমাণ? 70 জন। হ্যাঁ, কত খারাপ। কত জনের মধ্যে মাত্র একজন জায়গা পাচ্ছে। এর কেন মানে জানো? না পাওয়ার রিজন খুব সিম্পল, আমরা নিজেদেরকে এমপ্লয়েবল করি না। এমপ্লয়েবল মানে বুঝো, চাকরি যোগ্য করি না। এটা তিনটা প্রধান কারণ আছে। কয়টা কারণ আছে? তিনটা প্রধান কারণ আছে। এই তিনটা কারণ আমি তোমাদেরকে বলি। তিনটা প্রধান কারণের এক নম্বর কারণ হলো কমিউনিকেশন। আমরা শুদ্ধভাবে বাংলা এবং ইংরেজিতে বলতে এবং লিখতে পারি না। দ্বিতীয় কারণ হলো আমরা আমাদের মিনিমাম যে ডিজিটাল লিটারেসিটা দরকার এইটার ব্যাপারে আমাদের জ্ঞান ভালো না। ডিজিটাল লিটারেসি মানে তুমি অফিসের কাজ চালানোর জন্য যেসব সফটওয়্যারের কাজ জানা লাগে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আমরা পারি না। তৃতীয় জিনিস কি? চাকরি খোঁজার যে স্কিলটা, যে লিংকডইন এর প্রোফাইল খোলা লাগবে, নেটওয়ার্কিং বজায় রাখতে, বিডি জবস অ্যাকাউন্ট করতে হবে, নিজের রেজিউমেটা ঠিক করতে হবে, সুন্দর করে ইন্টারভিউটা দিতে হবে, তারপরে তো চাকরিটা পাবা, রাইট? জব সার্চিং যে স্কিলটা আছে এইটা আমাদের নাই। এই তিনটা কারণে আমরা দেখি যে আমরা আমাদের যে স্বপ্নের চাকরিটা আছে সেটা পাই না। তোমাদেরকে একটা ছোট প্রশ্ন করি, এই তোমরা সবাই নিজেদেরকে একটা মার্ক দিতে পারবা? আইদার তোমাদের কাছে মোবাইল আছে অথবা তোমাদের কাছে খাতা কলম আছে। খাতা কলম আছে না? যাদের খাতা কলম আছে তাদের খাতা কলম বের করো। আছে? একটা কাগজ থাকলেই হবে, একটা কাগজ থাকলেই হবে। মোবাইল আসবে ভাইয়া, বললে দেখতে পারবো। আমার এলাকা চেয়ারম্যানের সার্ভার ভিডিও ভাই এখানে চলে আসেন। সবার খাতা কলম কি বের হইছে? হইছে। সবার খাতা কলম দেখি উপরে উঠো তো। ও বাহ, হ্যাঁ খাতা কলম আর মোবাইল। শাবাশ। আচ্ছা, এবার তোমরা নিজেরাই নিজেদেরকে একটু মার্ক দাও। প্রথমে নিজেদেরকে কমিউনিকেশনে মার্ক দিবা। প্রথমটা হলো 10-এ কত দিচ্ছ লিখো, যে তুমি শুদ্ধভাবে বাংলা এবং ইংরেজিতে বলতে এবং লিখতে পারো। এইটা যদি পরীক্ষা হয়, এই পরীক্ষায় তুমি 10-এ কত পাবা লিখো। নিজেকে মার্ক দাও, 10-এ কত? 3 পাশের জন্য এটা দেখে লাভ না, নিজেকে মার্ক দাও। 3 বলছো তো তুই 7 হলে আমি 8 বলবো না, নিজের মার্ক দাও। বুঝছো? হ্যাঁ, কমিউনিকেশন দিব। আচ্ছা ঠিক আছে, গুড। মার্ক দিছে। 10-এ হলে 5 মার্ক তো পরে বলবো। তোমারে 5 মার্ক পাস করে দিবা। হ্যাঁ, অ্যাকচুয়ালি 10-এ নিজেকে কত দিবা এটা লিখো। লিখো, লিখছো? আচ্ছা, দ্বিতীয়ত হলো এই যে বেসিক ডিজিটাল আইডিয়া বা টেক স্যাভিনেস, অফিসের যে নরমাল যে সফটওয়্যারগুলো লাগে, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, এই তিনটা সফটওয়্যারে 10-এ তুমি কত কম দিবা নিজেকে? 0। ও বলছে 0। হ্যাঁ, অনেস্টলি একটা অনেস্টলি লিখো। আজকে 0 পেলে তো কোনো ক্ষতি নাই। তোমরা কি রাখো? মাইক দিব না, দিব না তো। আজকে এরকম সেলফ অ্যাসেসমেন্ট, আত্মসচেতন খুবই দরকার। আচ্ছা, আর থার্ড হলো জব সার্চিং স্কিলস, যে আমার লিংকডইন প্রোফাইল ভালো, আমার নেটওয়ার্কিং ভালো,
আমার রিজার্ভের প্রোফাইল ঠিকঠাক আছে, আমার সিভিটা সুন্দর করে বানানো, ইন্টারভিউতে ফাড়ায় দিব, এইগুলো যদি থাকে তাহলে 10 এ 10। তো জব সার্চিং স্কিলসে নিজেকে 10 এ দাও, কত মার্ক দিছো? আচ্ছা, তাহলে তিনটা জিনিস। ফার্স্টে কমিউনিকেশন স্কিল, শুদ্ধভাবে বাংলায় বলতে এবং লিখতে পারা, বাংলা এবং ইংরেজিতে বলতে এবং লিখতে পারা। দ্বিতীয়ত মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট সহ অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে এটা। থার্ড হলো বেসিক জব সার্চিং স্কিলস, লিঙ্কডইন প্রোফাইল, বিজনেস প্রোফাইল, সিভি রাইটিং, ইন্টারভিউ, এই সবটা। টোটাল 10 10 10 30 এ মার্ক দিয়েছো। এবার তিনটা মার্ক যোগ করো, যোগ করে দেখো তুমি 30 এ কত পেয়েছো। 14 বাট 30 এ 25 যোগ করছো? 25 আচ্ছা, একদম দেখলে যাচ্ছে তো ওকে। আমাকে একটু গৌরব না আছে আছে সব কমিউনিকেশনের 7, কম্পিউটার 3, যথাযথ দিলে 9। লিঙ্কডইন ও হারাই দিতে আমার 19 পাইছে। ওকে, দেন পাইছে। 19 গুড। আচ্ছা, আর কি কত পাইছে? আচ্ছা, আমি একটু বলো 30 কেউ পাইছো? হাত তুলতো, হলো ডাহা মিথ্যাবাদী। ওরে মিথ্যাবাদী, ওরে বাটপা। ওরে সিটা না, পুরো বাটপাই হইতো। আচ্ছা, আমরা 29 27 রাখলাম। 25 বা 25 এর উপরে কেউ পাইছো? নাম্বার তো মিলে গেছে, আপনি যেগুলো বলছেন সব মিলে গেছে। লিঙ্কডইন আইডি আছে, বিরজবস আছে। আচ্ছা, ভালোভাবে আছে, একদম প্রপারলি। ওদের মার্কিং থাকতে তো পারি, ঠিক না? সবাই তো ফেসবুক প্রোফাইল আছে, বাট কারো ফেসবুক প্রোফাইলে আজে বাজে লিংক শেয়ার করে, আবার কেউ ফেসবুক প্রোফাইলে যে Selfie করে। হ্যাঁ, সো দুইজনই কি সিম মার্ক পাবে? না। পাবে না। ঠিক সিভি তো থাকতে পারে, আমারও থাকলো, মনে করো তোমারও থাকলো। আমার হ্যাঁ, হলো- set যোগ করতে হ্যাঁ, আমার তো এখন ফালতু সিভি এক পৃষ্ঠা না, ওর তো অনেক স্কিলস আছে। ইউনিক এক কথায়। এক্স্যাক্টলি, ঠিক আছে। 25 কেউ পাইছো? নাই। 24 কেউ পাইছো? 24 এখানে 1000-এরও বেশি মানুষ আছে, 24 নাই এখনো। ওকে, 23 পাইছে একজন, 24 আচ্ছা, 22 আচ্ছা, 21 আচ্ছা, 20 ওকে। আমি যদি খেয়াল করে দেখি, আমরা 20-এর উপরেই মার্ক পাইছি অনেক কম মানুষ। এটাকে বলে সেলফ অ্যাসেসমেন্ট। সেলফ অ্যাসেসমেন্টের কারণে যেটা হয়, আমরা বুঝি যে আমাদের কোথায় কোথায় ঘাটতি আছে। এটা করার রিজন কি? এটা করার রিজন হলো আমাদের কোথায় কোথায় ঘাটতি আছে সেটা বের করা। আমরা সবাই বের করছি না? এবার আমি সবাই বুঝছি যে নিজেকে এমপ্লয়েবল করার জন্য এগুলো জিনিস লাগবে, এটা বুঝছি। ইয়েস ইয়েস এবং ওইসব জিনিসে নিজেকে মার্ক দিছি। ইয়েস, এবং মার্ক দেওয়ার পরে বুঝতে পারছি যে কোথায় কোথায় নিজের ঘাটতি আছে। এখন এই ঘাটতি কিভাবে ফিল আপ করবা এটা তোমরা জানো। অনলাইনে যাও, কোর্স করো, যে কাজ ভালো পারে তারে যায় ধরো, যে ভাই আমাদের শিখায় দেয়। যে তোমার জায়গাটাতে আসছে তাকে বল, হ্যাঁ কিভাবে এটা আপনি শিখছেন, শিখলেই কাজ হয়ে যাবে। সময় লাগবে 3 থেকে 6 মাস। পারবা? সবাইকে কথা দিচ্ছ যে আজকে তোমাদের যেই মার্কটাই পেয়েছো, প্রতি মাসে অ্যাটলিস্ট 1 মার্ক করে বাড়াবা। 1 মার্ক করে বছর মাসে ইনশাআল্লাহ মাসে যদি 1 মার্ক করে বাড়াও, 1 বছরে কত মার্ক বাড়াতে পারবে? 12 মার্ক যে মার্কই পাইছো ওখান থেকে 12 যোগ করলে কি অনেক ভালো হয়ে যায় না? 30 হয়ে যায়, অনেক ভালো হতো। 30 হয়ে যায় আমার। টার্গেট সিম্পল। 18 তোমাদের জন্য এইটা গোল সেট করে দিলাম। প্রতি মাসে তোমাদের এই নম্বরটাকে কত করে বাড়াবা? 1 কত? 1 বেশি চাইছি? না বেশি চাইছি না না, 1 চাইছি। মাসে 1, একটু চাপা হয়ে গেল। তাহলে দেখবা বছর শেষে you will become a completely different person and you will become very much employable. Got it? সবাইকে আমাকে এটাতে কথা দিচ্ছ?
কথা দিচ্ছি জোরে yes শাবাশ so exactly break the wall so এইটা আজীবন মনে রাখবা আর break the wall এর লাস্ট একটা জিনিস বলেছে আমাদের সবার না মস্তিষ্কে এই ওয়ালটা আছে ওয়ালটাকে আমাদের সামনে নেই কোথায় আছে কোথায় আছে মস্তিষ্কে কোথায় আছে মস্তিষ্কে সো একটা ছোট ঘটনা বলি হাতি কিভাবে ট্রেন করে জানো হাতি যখন ছোট বাচ্চা হয় ওটাকে মা হাতি সার্কাসে দেখছো না হাতি খেলা দেখায় এগুলো দেখায় সো সার্কাসের হাতিতে ছোটবেলায় মা হাতির সাথে বাচ্চা হাতিকে আমলা করে তো বাচ্চা হাতি তো অনেক চেষ্টা করে মায়ের কাছে যাবে ভয় পায় তো তখন বাচ্চা হাতির পায়ে একটা শেকল লাগিয়ে দেয় তো বাচ্চা হাতি অনেক চেষ্টা করে একদিন দুই দিন চেষ্টা করে এক সপ্তাহ দুই সপ্তাহ চেষ্টা করে কিন্তু এটা ভাঙতে পারে না 3 মাস 4 মাস চেষ্টা করে একেবারে ভাঙতে পারে না তার সময় বাচ্চা হাতিরা মেনে নেয় যে এই শেকলটা ভাঙা সম্ভব না তো হাতিটা একসময় চেষ্টা করা থামায় দেয় এটা আমাদের সাত তো প্রায় আয়রন উঠে না? 15-20 আয়রন উঠে না? ওই ছোট হাতি আয়রন উঠে না? সার্কাসের সবথেকে বড় হাতি হয়েছে হ্যাঁ কিন্তু মজার বিষয় কি জানো ওই ছোট হাতির পায়ের শিকলটা ওইটাই থেকে যায় ওকে আর মোটা শিকল লাগানো হয় না এমন সময় সার্কাসে একবার আগুন লাগে যখন আগুন লাগে অনেক আগুন নেভানোর চেষ্টা করা হয় কিন্তু কোনোভাবে আগুন নেভানো আর চায় না তো এমন সময় সার্কাসের মালিক চেষ্টা করে যে ভাই আগুন নেভাতে পারছি না at least খাঁচাগুলো খুলে দিই পশু পাখিগুলো প্রাণে বেঁচে যায় সবার খাঁচা খুলে দেয় পাখিগুলোর খাঁচা খুলে দেয় পশুগুলোর খাঁচা খুলে দেয় যখন খাঁচা খুলে সবাই কি করে দূরে পালাতে লাগে তো কেউ হাতির পায়ের শেকলটা খুলে দেয় না তার কারণ এই বাচ্চা হাতি আছে ওই বাচ্চা হাতি এখন সার্কাসের সবথেকে বড় হাতি ওই বাচ্চা হাতি এখন সবথেকে বড় হাতি তো ওই হাতি পায়ের যে শেকলটা এখন কি ওই আগে ছোট ছোট শেকলটাই লাগানো আছে এই বড় হাতি যদি পায়েরটা টান দেয় শেকল জায়গায় থাকবে ভেঙে যাবে কিন্তু খুবই অদ্ভুত বিষয় হলো হাতিটা না চেষ্টাই করে না শেকলটা ভাঙার আশেপাশে আগুন লাগে যায় সে চেষ্টা করে না সব পশু পাখি চলে যায় সে চেষ্টা করে না আগুন একদম তার গায়ের কাছে চলে আসে সে চেষ্টা করে না এমনকি লাস্টে আগুনে হাতিটা পুড়ে মারাও যায় তাও চেষ্টা করে না কেন জানো তার কারণ হাতিটা যখন ছোট ছিল তখন হাতিটা অনেক চেষ্টা করছে শেকলটা ভাঙার শেকলটা ভাঙতে পারছিল না একটা পর্যায়ে হাতিটা কি করে মেনে নেয় যে শেকলটা ভাঙা সম্ভব না না হাতে যখন বড় হয়ে যায় তখন ওর মনে আছে যে এই শিকলটা ভাঙা যাবে না হাতিটা যে মারা যায় এটার কারণ কি হাতিটার পায়ে শিকল ছিল এটার কারণে মারা গেছে না শিকলটা কোথায় ছিল মাথায় 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 মস্তিষ্কে অদৃশ্য শিকল ব্রেইনে আমরা সবাই ওই বাচ্চা হাতির মতো অনেক অদৃশ্য শিকল মাথায় নিয়ে আসি যে আমাকে দিয়ে হবে না ঠিক ফিনান্সিং পারবো না ইংলিশ পারবো না এই আমি এমপ্লয়েবল হবো না আমার আইএলটিএস দেওয়া হবে না আমার বিদেশে যাওয়া হবে না এবং অনেকগুলো শেকল আমাদের মাথায় আমরা নিজেরাই বানিয়ে রাখছি যেগুলো তোমরাও দেখো না বাইরের মানুষও দেখে না বাট শেকলটা আছে এবং এই শেকলটার কারণেই তোমরা তোমাদের ট্রুয়েস্ট পটেনশিয়াল ধরতে পারবে না স্যাড না ব্যাপারটা দুঃখজনক না সো ওই বাচ্চা হাতির মতো তোমাদের তো পরিণতি হওয়ার দরকার নেই আছে তোমরা তো আজকে জানলা যে তোমার মাথায় একটা অদৃশ্য শিকল আছে এবং একটা না অনেকগুলো আছে একটা আছে অনেকগুলো জায়গায় আছে শিকলগুলো ভাঙতে হবে এখানে বলছে না ব্রেক দ্য ওয়াল সো ব্রেক দ্য শ্যাকেল সো তোমার মাথার অদৃশ্য শিকলগুলো ভাঙো এবং এই ভাঙতে হলে কাকে কাজ করতে হবে তোমার নিজেকে কাজ করতে হবে অন্য কেউ এসে কি তোমার শিকল ভাঙতে পারবে না পারবে না শিকল কাকে ভাঙতে হবে নিজেকে ভাঙতে হবে সো মেক শিওর আজকে বাসায় গিয়ে তোমরা যেন এই শিকলগুলো ভাঙতে পারো পারবে সবাই পারবো শাবাশ আর তোমাদের এই শিকল ভাঙাতে আমি তো তোমাদের সাথে ডিরেক্টলি হয়তো হেল্প করতে পারবো না কারণ আমি তো এখানে নাই বাট আমি তোমাদের সাথে অনলাইনে থাকবো তোমরা আমার পেজ আছে ছিল আইমান সাদিক আমার আসলে
ফেসবুকের প্রবলেম হলো ফেসবুকে সর্বোচ্চ 5,000 মানুষকে অ্যাকসেপ্ট করা যায়। সো আমার 5,000 মানুষের সংখ্যাটা পার হয়ে গেছে বহু আগে। সো এই কারণে আমি কোনো কিছু আপলোড করি না, আমার পেজের থেকে সবকিছু আপলোডেড হয়। ফেসবুকে আমার পেজে এখানে গেলে দেখা কোথায় আছে ওই যে দ্যাট ইজ দি Verify ID। এখানে ভেরিফাই আইডি আছে। হ্যাঁ এটাই, এখানে যারা দেখবা যে আজকে কক্সবাজারের তোমাদের আগের সেশনের ভিডিও এখানে করা আছে, রাইট? ব্লু টিক ওয়ালা অনেকগুলো অ্যামাজন থেকে আছে, ওগুলো ফেক ভাই লিংক দিন আইডিটা দিয়েন, লিংক দিন আইডিটা দিয়েন। লিংকডিন আছে আই মেসেজ ফার্স্ট না ফটো। হ্যাঁ যেটা প্রথমে আসে অনেক আচ্ছা ফলোয়ার আছে কারেক্ট কিভাবে অ্যাক্সেস করেন? হ্যাঁ ওখানে হ্যাঁ ওইটা আর ব্লু টিক আছে ওইটা। সো ওখানে একটা কানেক্টেড থাকবে আর টেনশনের পেজে কানেক্টেড থাকবে ভাই ওকে বিরাট লিংক সবগুলো আছে। আর নোটগুলো কোথায় আপলোড করবা? টেনশন স্কুল লাইভ গ্রুপে। আর তোমাদের যদি কখনো কোনো প্রবলেম হয়ে থাকে তোমাদেরকে একটা স্পেশাল ডায়ালিং নাম্বার দিচ্ছি, এই নাম্বারটা হলো 16910। আই রিপিট 16910। এই নম্বরে কল করলে টেনশন স্কুলের স্টুডেন্ট অ্যাডভাইজার আছে 40 জন, তারা ফোন রিসিভ করবে এবং তোমাকে হেল্প করবে। প্লিজ ফোন দিয়ে না বলবো যে আমার পড়তে বসতে ইচ্ছা করতেছে, ঠিক আছে? এমন প্রবলেম বলবা যেটা তুমি গুগল করে খুঁজে পাও নাই, সেই প্রবলেম গুলাই বলবা, হ্যাঁ আমরা চেষ্টা করবো এই প্রবলেমে সহযোগিতা করা বা হেল্প করা। আর বাকি যেসব হ্যাঁ আমার তো ভাই কোনো শাখা নেই, আমরা তো অনলাইনে চালাই, সবকিছু ঢাকা থেকে হয়। তো তোমরা যখন ঢাকায় আসবা তখন অ্যাপ্লাই করো, তখন আমরা ওই যে 16910 অথবা পেজে নক করবা, পেজে নক করলে অথবা 16910 তে কল করলে আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজাররা তোমাদের প্রবলেমে হেল্প করবে। আর অ্যাপটা তোমাদের নামে করতেছ আজকে, রাইট? রাইট। আর যাদের একটা নাই ইনস্টল করতেছো, ওদের দুটো সেকশন আছে, একটা হলো একাডেমিক, একটা হলো স্কিলস। স্কিলস সেকশনে গেলে তোমার যাবতীয় আজকে যে ফ্রিল্যান্সিং, ইংলিশ, স্কিল ডেভেলপমেন্টের কথা বললাম সবগুলো কোর্স পাবা। আর একাডেমিক্সে তো একাডেমিক্সের সবগুলো কোর্স আছে। একাডেমিক্সে আমি কথা বলতে চাই না, কারণ এই সবগুলো জিনিস তোমরা নিজেরাই করতে পারবা। টেনশন স্কুলের লাইভ গ্রুপে চলে যাও। লাইভ গ্রুপে আমি চাই যে তোমরা নোটগুলো আপলোড করবা। আমি চাই তোমাদের স্যারের স্টুডেন্ট না তোমরা, তোমাদের স্যার কি তোমাদের মতো হাজার হাজার স্টুডেন্ট পড়াইছে না? পড়াইছি। এখন যখন স্যার আসে সবাই স্যারের প্রতি ওই সম্মানটা রাখে না, আরে আমাদের স্যার আমাদের স্যার আমাদের স্যার, এই সেম জিনিসটা আমি চাই যেন তোমাদেরও হয়। তো তোমরা তোমাদের নোটগুলো আপলোড করো, দেখবে যে প্রচুর মানুষ তোমাকে উদ্দীপনা দিচ্ছে, উৎসাহ দিচ্ছে। ভালো লাগবে না? লাগবে। Yes or no? Yes. Yes. জোরে yes? Yes. শাবাশ। তো তোমরা ভালো থাকবে এবং যাওয়ার আগে চলো আমরা একটা বড় ছবি তুলবো। Yes? Yes. তারপরে একটু দাঁড়াবা না, এই যে তোমরা কেউ যদি দাঁড়া হও সময় বেশি লাগবে, সেলফি তারপরে তোলা যায় না। আমি তোমাদের ইনস্ট্রাকশন দিব, আমরা গ্রুপে গ্রুপে সবার সাথে তুলবো, ঠিক আছে? হ্যাঁ দেখা গেলে দেখা করতে পারবো। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া। ইয়েস ভাইয়া। এই যে ভাইয়া আসলে আমার পড়াশোনা হচ্ছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আমি একটা জিনিস নিয়ে কনফিউশন আছি, আপনার হেল্প চাই। আচ্ছা এটা কি পরে বলবো না এখন বলবো? এখন বলো। কেরিয়ার সুইচিং বিষয়টা কেমন? ওই যে আমি একটা প্রফেশন থেকে অন্য একটা প্রফেশনে যেতে চাই। ভেরি নরমাল। তোমরা যে যে জবেই যাবা আজীবন জবে একটা চাকরি যে করতে হবে এমন কোনো কথা নেই। সরকারি যদি চাকরি করো, সরকারি চাকরিতে তো নিয়ম মাফিক তোমার পোস্টিং হবেই, তাই না? নিয়ম মাফিক পোস্টিং হবে, তুমি আজকে এখানে পোস্ট হবে, অন্য জায়গায় পোস্ট হবা। বেসরকারি প্রতিষ্ঠানও হইলে তোমার প্রমোশন হবে বা বিভিন্ন জায়গায় যাবা। আবার তুমি চাইলে জব সুইচও করতে পারো। তুমি মনে করো একটা বেটার অপরচুনিটি পাইলা, তোমার এখন বেতন হইলো 30,000 টাকা, ঠিক আছে? তুমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তুমি আরেক জায়গায় দেখলা তোমাকে ম্যানেজার পদে চাকরি দিচ্ছে, বেতন 50,000 টাকা এবং তোমাকে ফ্যাসিলিটিসে বললো যে আগের থেকে বেটার দিব, তাহলে তুমি যাবা। যে তোমার নতুন যে জব আছে সেখানে তোমাকে ভালো অপরচুনিটি দিচ্ছে, অসুবিধা আছে? অসুবিধা নাই, ইটস অল রাইট। আমার প্রশ্নটা হচ্ছে আমি পড়াশোনা করছি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে, কিন্তু আমি ডেভেলপমেন্ট সেক্টরে যেতে যাচ্ছি। অ্যাবসলিউটলি অলরাইট। আমিও পড়াশোনা করছি বিবিএ তে। বিবিএ মানে ব্যবসায় শিক্ষা।
প্রফেশন কি? টিচার। প্রবলেম ইজ ইট? হয় নাই, অ্যাবসলিউটলি অলরাইট। তুমি যেই সাবজেক্টে পড়বা ওই সাবজেক্টেরই যে জব করতে হবে এমন কোনো কথা নেই। কোর্স করতে পারলে তো ভালো, তুমি যে জিনিসটা পড়ছো ওই জিনিসটারই অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ। বা তোমার যদি অন্য স্কিল থাকে তাহলে অসুবিধা নেই। যেমন আমি বিবিএ করছি, আমার মেজর ছিল হলো ফাইন্যান্স, বাট আমার মার্কেটিং এর জিনিসপত্র বেশি ভালো লাগে। তো আমার পাশ করে যাওয়ার পরে আমি ফাইন্যান্স নিয়ে খুব একটা কাজ করিনি। আমার কোম্পানির ফাইন্যান্স বোঝার জন্য যা লাগে ওইটুকু রাখছে, আর কিছু দেখি নেই। কিন্তু মার্কেটিং নিয়ে আমি রেগুলার পড়াশোনা করি, রেগুলার ভিডিও দেখি, রেগুলার কোর্স করি, দামি দামি $300-400-500 দিয়ে কোর্স কিনি, দেখি যে ওরা কি বলতেছে। কেন? কারণ আমার মার্কেটিং এর শখ বেশি। তো আমাকে যদি কোনো কোম্পানি মনে করে, আমি তো নিজের প্রতিষ্ঠান চালাই, অন্য কোনো কোম্পানিতে নাই, বাট কোনো কোম্পানি যদি আমাকে হায়ার করে, আমাকে ফাইন্যান্স ম্যানেজার হিসেবে হায়ার করবে না। অন্তত আমি আইবিএম থেকে ফাইন্যান্স মেজর, আমার ডিগ্রি আছে, কিন্তু আমি ফাইন্যান্স নিয়ে অতটা পরে আর পড়ালেখা করিনি। এখন যদি আমাকে ম্যানেজার হিসেবে হায়ার করে, মার্কেটিং ম্যানেজার হিসেবে যদি আমাকে হায়ার করে, আমি আরো তাকে বেশি দিতে পারবো। সেটা অ্যাবসলিউটলি অলরাইট। তো তুমি তোমার পড়ালেখার বাইরেও অন্য কোনো জব সেক্টরে কাজ করতে পারবা। কোনো অসুবিধা আছে? একদম অসুবিধা নাই। আর এরকম কোনো কোশ্চেন আছে কারো? ইয়েস ইয়েস। গান তো পারি না। স্যার, যারা অ্যাব্রোডে মেডিকেলে স্টাডি করতে যাচ্ছে, ওখানে অনেক মেডিকেলে আছে, ওটাও টায়ার্স, তো যেমন চায়না, রাশিয়া, হ্যাঁ, অবশ্যই ভালো হয়। পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার জন্য বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে। সব দেশে কিন্তু আইএলটিএস যে লাগে তা না। যে দেশে আইএলটিএস লাগে না, তার দরকার নেই। কিছু দেশে টোফেল লাগে, টোফেল দিবা। তুমি যদি এমবিএ করতে চাও তাহলে তোমার জিম্যাট লাগবে। তুমি যদি অন্য সাবজেক্টে মাস্টার্স করতে চাও তাহলে তোমার জিআরই দেওয়া লাগবে। অনেক জায়গায় অ্যাপ্লিকেশন ফর্মে তোমাকে অনেক কাজ দেখাইতে হয়। স্কলারশিপ পাওয়ার জন্য তোমার অনেক সিভিটা ভারী হইতে হয়, অনেক কাজ দেখাইতে হয়। সো তুমি যেই দেশে যাইতে চাও এবং যেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাও, সেই দেশ এবং সেই ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া অনুযায়ী প্রিপারেশন দিবা, এবং এটা ভ্যারি হয়, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, গ্রেট। চলো আমরা তাহলে আমাদের সেলফিটা নিয়ে নেই। তোমরা একটু দাঁড়া হলো না, ঠিক আছে? তোমাদেরকে বসে থাকতে হবে। এ ভাইয়া, ইয়েস, বসে থাকো। ভলান্টিয়ার যারা আছে, তো ভলান্টিয়ার একটু বসে যাও, বসে যেতে পারবা? হ্যাঁ, এখান থেকে মানে দেবো না ভাইয়া, দেখা যাবে। ভাই একটু কাছে আসেন। আচ্ছা শুনো, ভলান্টিয়ার যারা আছো তারা একটু সামনে চলে আসুন, এই জায়গা থেকে চলে আসুন। ভলান্টিয়ার, ওই ভলান্টিয়াররা যারা আছো সামনে এখানে চলে আসুন, অনেক কষ্ট। নাহলে এই জায়গাটা ফাঁকা থাকে। এদের চলে আসুন, বসে যাও, বসে যাও। তোমরা না বসলে কিন্তু পিছিয়ে দেখা যাবে না। শুনো, এই ক্ষেত্রে ছবি তুলবো না।